তো আমরা এখন ক্লাস 10-এর 41 নম্বর উপপাদ্যটা প্রুফ করব। তো উপপাদ্য আমি যেভাবে করাচ্ছি তোমাকে, সেটা আমার শেখা আমার একটা পিসির কাছ থেকে, চম্পা পিসি। আমি তার কাছে ছোটোবেলায় অঙ্ক করতাম। সেই আমাকে বলতে গেলে হাতে ধরে এই উপপাদ্যগুলোকে লেখা জ্যামিতিটা হাতে ধরে শিখিয়েছিল। আমাকে উপপাদ্য কোনোদিনও মুখস্থ করতে হয়নি, কোনোদিনও নাম্বারও কাটেনি আমাকে। আমি যেভাবে ধাপে 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 করবো সেভাবে বুঝতে থাকবে, তাহলে দেখবে তোমাকেও মুখস্থ করতে হবে না। আর যেখানে যেখানে নাম্বার কাটে সাধারণত, আমি সেই জায়গাগুলোকেও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, উপপাদ্যটাতে আসার আগে উপপাদ্য আগে তোমাকে যে কোয়েশ্চেনটা দেবে সেটাকে এরকম সাধারণ নির্বাচন লিখে কোয়েশ্চেনটাকে হুবহু খাতায় টুকে নেবে, যেটা তোমাকে পরীক্ষার প্রশ্নে কোয়েশ্চেনটা দেবে, যেটা উপপাদ্যের। এবার এটাতে আসার আগে আমি আরেকটা জিনিস একটুখানি বুঝিয়ে নিচ্ছি। আলোক রশ্মি বা এমনি রশ্মি বলতে জ্যামিতিতে যেটা দেখানো হয়, একটা পয়েন্ট থেকে শুরু হয়ে এই দিকে চলে যাচ্ছে রশ্মি। এটাকে রশ্মি এইভাবে ডিনোট করা হয়। ধরো এই পয়েন্ট থেকে, এই হচ্ছে উৎস, এ থেকে বির দিকে চলে যাচ্ছে এভাবে। এটাকে যখন লেখা হয় তখন এইভাবে দেখানো হয়, এর মাথায়, এ বি এর মাথায় এইভাবে অ্যারো দিয়ে। এটাকে বলে রশ্মি। যখন সরল রেখা বলবে, সরল রেখা, ঠিক আছে, তখন হচ্ছে দুদিকেই এগোতে পারে, এ বি। এটার মাথায় এরকম ডাইরেকশান দিয়ে দেখানো হয়। আর যেটা সরল রেখাংশ, সেটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা ফিক্সড পয়েন্ট পর্যন্ত, এ বি, সেটার মাথায় এরকমভাবে দেখানো হয়। তাহলে এটা বুঝতে পারলে, রেখাংশ এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে সরল রেখা, এটা হচ্ছে সরল রেখাংশ। ব্যাপারগুলো বুঝতে পারলে এইটুকু। আচ্ছা, এবার আসা যাক এখানে। উপপাদ্যের কোশ্চেনে আমাদেরকে কি বলেছে? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা আমাদেরকে কোশ্চেনে দিয়েছে। এবার কোশ্চেনের পরে আমরা যেটা সবার প্রথমে কাজ করব, সেটা হচ্ছে কোশ্চেন দেখে আমরা একটা ছবি আঁকবো। কোশ্চেন থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটার। তাহলে আমরা চিত্র বলে হেডিং করব। প্রথমে বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু। তাহলে আমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে? একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত যখন আঁকছি আমি যেহেতু হাতে আঁকছি অতটা ভালো ছবি হবে না। আচ্ছা, ছবি কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে। বৃত্তের যেহেতু আমরা এবার একটা ছবি আঁকছি, এটা একটা নামকরণ করতে হবে। বৃত্ত আমরা নামকরণ করলাম ধরো ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, এটা নামকরণ করলাম। এবার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বহিস্থ বিন্দু নিতে হবে। যে কোনো দিকেই হতে পারে বৃত্তের বহিস্থ বিন্দু, কিন্তু আমরা ছবির সুবিধার জন্য কোন দিকে নেব না, এই দিকে নিলে আমাদের সুবিধা হবে। একটা বিন্দু নিলাম। আচ্ছা, এই বিন্দুটা একটা নামকরণ করলাম, ধরো পি বিন্দু ধরলাম আমরা এটাকে, পয়েন্ট পি। এবার বলেছে বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। এবার যখন তুমি একটা বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করবে, তখন কটা স্পর্শক অঙ্কন করা যায়? ম্যাক্স টু ম্যাক্স দুটো, কারণ বাকিগুলো তো ভেদ করে যাবে। তাহলে আমরা দুটো স্পর্শক অঙ্কন করছি, একটা এই গেল আর একটা এই গেল। এবার এখানে দেখো অ্যারো দেওয়া হয়েছে। অ্যারো কেন দিয়েছে না? এই বিন্দুটা থেকে গিয়ে স্পর্শকটা এদিকে যত খুশি আমার বর্ধিত হতে পারে, রশ্মির মতো, ঠিক আছে। এটা কিন্তু এদিকে যত খুশি বাড়তে পারে। কিন্তু আবার যখন তুমি এমনি বৃত্তের অনেক ক্ষেত্রে দেখেছো স্পর্শক এঁকেছে, সেখানে এরকমভাবে দেখানো হয়েছে, কারণ এটা দুদিকেই বাড়তে পারে স্পর্শকটা, এই এই বৃত্তটার। কিন্তু এখানে দেখো এই পয়েন্টটা থেকে শুরু হয়ে স্পর্শকটা এইভাবে গেছে, এখানে কিন্তু স্পর্শকটা এদিকে আর যাবে না, এই পয়েন্ট থেকে শুরু হয়ে এইভাবে গেছে স্পর্শকটা। সেই জন্য শুধু এই একদিকে অ্যারো দেখাতেই হবে, কারণ স্পর্শক তোমার দুদিকেই বর্ধিত হতে পারে, কিন্তু এক্ষেত্রে একদিকেই বর্ধিত হচ্ছে বলে আমি একদিকেই অ্যারো দিয়েছি। এই অ্যারোটা যদি তুমি না দাও তাহলে কিন্তু নাম্বার কাটতে পারে। আচ্ছা, তাহলে কোনো বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক অঙ্কন করলাম আমরা।
তাদের যে স্পর্শবিন্দু দুটি, তাহলে আমাদেরকে এখানে স্পর্শক বিন্দু ধরতে হবে। একটা ধরে নিলাম এ, একটা ধরে নিলাম বি। স্পর্শক বিন্দু ধরে নিলাম। স্পর্শক বিন্দু দুটির সঙ্গে বহিস্থ কোনো বিন্দুর সংযোজক সরলরেখাংশ, এই স্পর্শবিন্দুর সঙ্গে বহিস্থ কোনো বিন্দুর সংযোজক সরলরেখাংশ মানে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ মানে এই যে পি বিন্দুর যে সংযোজক সরল রেখাটা, এই যে স্পর্শকটা, এই পার্টটুকু হচ্ছে সরল রেখাংশ। এই যে পি এ এই পার্টটুকু বা এপি এই পার্টটুকু হচ্ছে সরল রেখাংশ, কিন্তু পি এ এটা হচ্ছে স্পর্শক, এই পার্টটুকু হচ্ছে সরল রেখাংশ। সেই জন্য বলেছে এই যে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর কোনো বিন্দু না, এখানে তো স্পেসিফিক করে বলে দিয়েছে যে পি বিন্দু আমরা নিয়ে নিয়েছি, তাই বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির এই যে এই দুটোর দৈর্ঘ্য সমান হবে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আর কি প্রুফ করতে হবে না, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবার একটা সরলরেখা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে মানে এখানে যেটা বলতে চাইছে, ধরো একটা সরলরেখাংশ দিয়েছে আমাদেরকে, এবি একটা সরলরেখাংশ, ঠিক আছে। এবার ধরো এই একটা পয়েন্ট আছে, এই সরলরেখাংশটা এই পয়েন্টটাতে, এই পি পয়েন্টটাতে কী কোণ উৎপন্ন করবে, ধরো সি পয়েন্ট নিলাম আমরা এটাকে, সি পয়েন্টটাতে কী কোণ উৎপন্ন করবে। আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করে নেব যে না এ সি বি এই কোণটা উৎপন্ন করছে এই পয়েন্টটাতে, সি পয়েন্টটাতে, এবি সরলরেখাংশ, ঠিক আছে। এইভাবেই ধরা হয়। তাহলে একটা বৃত্তে যখন তুমি দেখবে, ধরো এইভাবে গেছে একটা, ধরো এটা একটা সরল রেখা নিইনি, কিন্তু আমরা সরল রেখাংশ নিলাম, এটা হচ্ছে সরল রেখা আর এটা হচ্ছে সরল রেখাংশ নিচ্ছি আমরা। যদি বলি এই পয়েন্টটাতে কী কোণ উৎপন্ন করবে, আমরা তাহলে একটা এরকম ত্রিভুজ এঁকে নেব, এই কোণটা উৎপন্ন করছে কেন্দ্রে। তাহলে এখানে যখন বলেছে এখানে তারা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে মানে তারা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে, সেটা আমাদেরকে ধরে নিতে হচ্ছে। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করে নিচ্ছি, তার মানে আমাদেরকে এখানে ত্রিভুজটাই আঁকতে হবে, ত্রিভুজটা আমাদেরকে এখানে আঁকতে হচ্ছে, ঠিক আছে। এই অবধি বুঝতে পেরেছ যে এপি যে সরল রেখাংশ আর পি এটা হচ্ছে স্পর্শক, কিন্তু এপিটা হচ্ছে সরল রেখাংশ বা পিও বলতে পারো, এটা হচ্ছে সরল রেখাংশ যে কোনো দিক থেকে বলা যেতে পারে। কিন্তু যখন তুমি রশ্মি দেখাবে তখন তোমাকে এই যেদিক থেকে শুরু সেই দিক থেকে নামকরণটা করতে হবে, এবি রশ্মি বলতে হবে, তখন কিন্তু তুমি বি এ রশ্মি বলতে পারবে না, তাহলে সেটা এই ডাইরেকশনকে বোঝাবে। সেই জন্য তুমি এখানে স্পর্শকও যে কবার লিখবে, স্পর্শক কথাটা, সে কবার তোমাকে পি এ স্পর্শকই লিখতে হবে, পিবি স্পর্শকই লিখতে হবে। তুমি কিন্তু এপি স্পর্শক বা বিপি স্পর্শক লিখতে পারবে না, তাহলে নাম্বার কাটবে। কিন্তু সরল রেখাংশ যখন তুমি বলবে সরল রেখাংশ, তখন তুমি এপি সরল রেখাংশও বলতে পারো, পি এ সরল রেখাংশও বলতে পারো, কারণ এই দুটোর ডিস্টেন্স ফিক্সড হয়ে গেছে ছবিতে। এই অবধি বুঝতে পেরেছ? আমাদেরকে প্রুফ করতে হবে কি না, এই যে এপি সরলরেখাংশ বা পি এ সরলরেখাংশ আর পিবি সরলরেখাংশ এই দুটোর দৈর্ঘ্য সমান, আর এরা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে, কেন্দ্রে কী কোণ উৎপন্ন করছে না, পিও এ অ্যান্ড পিও বি, এই কোণ দুটোকে উৎপন্ন করছে। এবার তুমি বলতে পারো এ ও পি, বা আমরা কি বিওপি লিখতে পারি না, সেটাও লিখতে পারো, কিন্তু এখানে যেহেতু পিওটা যেহেতু দুটোর ক্ষেত্রে কমন বাহু রয়েছে, তাই পিওটা দিয়ে স্টার্টটা করা সুবিধাজনক। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, জিওমেট্রির ক্ষেত্রে এরকম জিনিসগুলোকে ধরা হয় ক্যাজুয়ালি সুবিধার জন্য, তাহলে শুনতেও ভালো লাগে আর অনেক সময় হিসেবেও সুবিধা হয় ক্যালকুলেশানে বা ব্যাখ্যা করার সময়। তাই আমরা পিও এ পিও বি এই কোণ দুটোর সমান, এটাই আমরা প্রুফ করব, মানে এইভাবেই লিখবো আর কি, এওপি বিওপি সমান এটা লিখবো না, এইভাবেই লিখবো। এবার তাহলে আমরা এবার কি লিখবো না, বিশেষ নির্বাচন। আমাদের চিত্র হয়ে গেল, এবার লিখতে হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, আচ্ছা আমরা ছবিতে যা যা দেখছি ঠিক এটার মতো করে ছবি দেখে ঠিক সেম জিনিসগুলো লিখব। দেখো কিভাবে লিখছি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, কি না, বৃত্তটার আমরা একটা নাম দিয়েছি ও কেন্দ্রীয় বৃত্ত, লিখব ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু কি ধরেছি আমরা, পি, বহিস্থ বিন্দু পি থেকে
যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় আমরা এখানে স্পর্শক অঙ্কন করে দিয়েছি, তা আমরা ডাইরেক্ট লিখে দেবো পি থেকে পিএ ও পিবি দুটি স্পর্শক। হয়ে গেল, এই লাইন অবধি কমপ্লিট। এবার বলছে তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থবিন্দুর সংযোজক সরলরেখাংশ। এবার এই যে তাদের স্পর্শবিন্দু কথাটা উল্লেখ করেছে সেটা আমরা এখানে উল্লেখ করব। যাদের এই যে স্পর্শক দুটো তাদের আর কি, যাদের স্পর্শক বিন্দু দুটি হলো এ ও বি। গেল। এবার বলেছে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আচ্ছা, এবার ভালো করে এই জায়গাটা বোঝো। এই যে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এই পার্টটুকুর মধ্যে তোমাকে এক্সট্রা করে কোনো ছবি আঁকতে হচ্ছে না। দেখো, কারণ আমরা অলরেডি স্পর্শক যখন অঙ্কন করেছি তখন অলরেডি এ আর পি, পি আর বি এগুলো অলরেডি যোগ করা হয়ে গেছে, কারণ যোগ না করলে তুমি স্পর্শক আঁকতে পারতে না। তাহলে এই লাইনটা অবধি আমরা আর কিছু লিখছি না, এটা যখন প্রমাণ করতে হবে আমরা সেখানে গিয়ে উল্লেখ করব। কিন্তু এই যে তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, এই যে এই সরলরেখাংশটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করবে সেটা বের করার জন্য আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে। এইটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করবে সেটা বের করার জন্য আমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে কেন্দ্রে, নাহলে আমরা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করছে সরলরেখাংশটা সেটা বুঝবো কী করে। সেই জন্য আমাদেরকে এখানে যোগ করতে হবে এগুলো, ও বি, ও এ, ও পি যোগ করতে হবে, আনাহলে তো ত্রিভুজ তৈরি হবে না। সেই জন্য আমরা যেহেতু এই ছবিটা আঁকছি সেটা আমাদেরকে এবার লিখতে হবে, কারণ এ আর পি, পি আর বি আগেই যুক্ত হয়ে গেছে যখন আমরা স্পর্শক টেনেছি। সেই জন্য এখানে এই সংযোজক সরলরেখাংশ, এই যে এ আর পি, বি, পি আর বি যুক্ত করা হয়েছে, এই কথাগুলো আর লেখার দরকার নেই, যেহেতু স্পর্শকের সময় অলরেডি আমাদের এটা ধরে নেওয়া হয়েছে যে আমরা যুক্ত করেইছি, এঁকেছি আমরা সেটা। কিন্তু এবার আমরা যেটা এক্সট্রা করে করছি এটাকে নেওয়ার জন্য তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, তাহলে তুমি বলতে পারো এটা তো অঙ্কনের মধ্যে যাওয়া উচিত, যে না আমরা এটা তো মানে পরে করছি, এটা তো তাহলে অঙ্কনের মধ্যে যাওয়া উচিত, অঙ্কনে দেওয়া উচিত, বিশেষ নির্বাচনে কেন লিখবো, এটা তো অঙ্কন করছি আমরা। তা না, কারণ এখানে বলে দিয়েছে তারা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, আমাদেরকে বলেছে সেটা সমান কিনা সেটা প্রুফ করতে। এবার যেহেতু এরা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে এটা এখানে কোশ্চেনে বলেই দিয়েছে, তার মানে এখানে অটোমেটিক্যালি সেটা ধরে নেওয়া হচ্ছে যে এরা মানে একটা ত্রিভুজ এখানে তৈরি হচ্ছেই আর কি, না হলে কেন্দ্রে কোনো কোণ উৎপন্নই হতো না। এই সরলরেখাংশটা যদি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করতে হয় এটাকে একটা ত্রিভুজ তৈরি হতেই হবে, মানে ওটাকে ধরেই নেওয়া হচ্ছে। সেই জন্য এটাকে আমরা বিশেষ নির্বাচনের মধ্যেই লিখব, কারণ এটা অনেকের মধ্যেই প্রশ্ন আসে, এটাকে তাহলে অঙ্কনে দেওয়া উচিত ছিল, এটা আমারও প্রশ্ন আসতো। এটাকে অঙ্কনে না দিয়ে এটাকে বিশেষ নির্বাচনে দেওয়া হয়, নাহলে আমরা এই কোণটাকেই এখানে বিশেষ নির্বাচনে দিতে পারবো না, প্রামাণ্যতেই কোণটাই আসবে না। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখব, যে না ও কমা এ, ঠিক আছে, সেমিকলন, ও কমা বি সেমিকলন, ও কমা পি যুক্ত করা হলো। এগুলোকে জোর বোঝানোর জন্য কমা কমা আর মানে আলাদা জোর বোঝানোর জন্য মাঝখানে সেমিকলন ইউজ করা হলো। যুক্ত করায় কি না, আচ্ছা যুক্ত করা হলো না লিখে যুক্ত করায় লিখছি। যুক্ত করায় তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এবার কেন্দ্রে সমান কোণ কিনা সেটা আমরা পরে দেখব, তাহলে কেন্দ্রে কী কোণ উৎপন্ন করছে সেটাকে আমাদের এখানে লিখতে হবে। যুক্ত করায় পিএ ও পিবি সরলরেখাংশ দুটি এই যে এখানে যেটা বলেছে সংযোজক সরলরেখাংশ দুটি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, সেই সংযোজক সরলরেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে কী কোণ উৎপন্ন করছে, পিওএ ও পিওবি
কোণ উৎপন্ন করে। হলো। এবার আমাদেরকে লিখতে হবে প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। এই গেল বিশেষ নির্বাচন, ঠিক আছে, যেটা আমরা ছবিতে এঁকেছি। এবার ছবিটা কেন আঁকলাম, এই দুটোকে প্রমাণ করার জন্য, সেটা আমরা লিখবো। এবার প্রামাণ্য, প্রামাণ্য 1 নাম্বার কি, পিএ আর পিবি সমান। এটাকে আমরা এপিও লিখতে পারতাম, মানে এপি ইকুয়ালস বিপি, এটাও লিখতে পারতাম, মানে কাটার কোনো জায়গা নেই যদি ঠিকঠাক টিচার খাতা দেখে। কিন্তু তাও আমরা পিএপিবি লিখবো লেখার সময়, তাহলে মানে কাটার চান্সটা কম থাকবে। আর কোণের ক্ষেত্রে পিওএ ইকুয়ালস পিও বি, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। এবার আমরা চলে যাব প্রমাণে। তো আমার না ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবার প্রমাণ আমরা কিভাবে করব? আমরা একদম ধাপে 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 এগোবো, যেভাবে যেভাবে আমরা এগোচ্ছি, যেভাবে যেভাবে লিখলাম, ঠিক সেভাবে সেভাবে আমরা প্রমাণটাকেও করব। ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি না, পিএ আর পিবি স্পর্শক, এবং ও এ আর ও বি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। কারণ আমরা বেসিক্যালি যেদিকে ডাইরেকশানে যাব, এটাকে সেম করতে, এটাকে সেম করতে, আমরা এটাকে সর্বসম বানাবো। এবার সর্বসম বানানোর আগে আমাদেরকে আগে কিছু কন্ডিশন বের করতে হবে। আমরা কি জানি যে একটা বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, তাহলে আমাদেরকে সেই ডাইরেকশানে নিয়ে যেতে গেলে আগে আমাদেরকে এই ব্যাসার্ধটা যে বৃত্তের স্পর্শকের ওপরে লম্ব, সেগুলো এখানে দেখাতে হবে। তারপর আমরা করব সর্বসমতা, তারপর আমরা প্রুফ করে দেবো। দেখো, পিএ ও পিবি স্পর্শক, আর ও এ আর ওবি কি ব্যাসার্ধ, কিন্তু তার আগে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শক এবং ও এ ও ওবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি না অতএব দিয়ে, যেহেতু এরা ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক, তাহলে এটা কি পরস্পর লম্ব। তাহলে আমরা ডাইরেক্ট লিখতেই পারি এবার ও এ লম্ব পিএ এবং ওবি লম্ব পিবি। আর এখানে হচ্ছে যেহেতু পিএ ও পিবি স্পর্শক এবং ও এ আর ওবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই ও এ লম্ব পিএ এবং ওবি লম্ব পিবি। এর পাশে তুমি ব্র্যাকেটে লিখে দিতেই পারো, যেহেতু ব্যাসার্ধ ও স্পর্শক পরস্পর লম্ব হয়। লিখে দিলাম। নেক্সট হচ্ছে, এবার দেখো, তাহলে আমরা কি পেলাম, এরা পরস্পর লম্ব। তাহলে এবার আমরা এটা যে সমকোণ সেটা লিখব। কোণ ও এ পি, কোণ ও এ পি ইকুয়ালস কোণ ও বি পি, কি না, প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে 90 ডিগ্রি বা এক সমকোণ। লিখে দিলাম। তারপরে কি না, ওপিটা হচ্ছে সাধারণ বাহু, আর এইগুলো আমরা কিসের মধ্যে তুলনা করছি না, এই দুটো ত্রিভুজের মধ্যে। তাহলে আমরা আগে হচ্ছে এই ত্রিভুজ এটা লিখে নেব, আমার এটা লিখতে খেয়াল নেই। এখানে লিখে নেব হচ্ছে পিওএ আর পিওবি ত্রিভুজ দুটির মধ্যে। এখানে দেখো, আমরা প্রথমে কেন পিওএ পিওবি ত্রিভুজ নিচ্ছি,
পরে দেখবে সর্বসমতা প্রুফ করার পরে তখন পিএও পিবিও সর্বসম এরকম বলছি, কিন্তু যখন আমরা এটা মানে প্রুফ করছি তখন আমরা কেন পিওএ পিওবি লিখছি? কারণ যাতে এইটা হচ্ছে মানে সেম বাহু, যেহেতু এটা সাধারণ বাহু দেখতে মানে সুবিধাজনক, সেই জন্য এইভাবে লিখছে। তারপর সর্বসম প্রুফ হয়ে গেলে তখন আমি লিখতেই পারি ওই ডাইরেকশানে। ত্রিভুজ পিওএ ও ত্রিভুজ পিওবি এর মধ্যে লিখে তারপর হচ্ছে এই পয়েন্টগুলো। প্রথম আমরা কোণ দেখলাম সমান, ওপি হচ্ছে সাধারণ বাহু, আর ও এ ইকুয়ালস ওবি কেন? একই বৃত্তের ব্যাসার্ধ দেয়, কি বৃত্তের ব্যাসার্ধ। দেখো ও এ আর ও এ ইকুয়ালস ওবি, ও এ ইকুয়ালস ওবি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ওপি হচ্ছে সাধারণ বাহু, আর এই দুটো কোণ হচ্ছে এক সমকোণ। এবার তাহলে এখান থেকে কি সর্বসমতার নিয়ম আসতে পারে? এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা হচ্ছে হাইট হয়ে যাবে, এটা হাইট, যেহেতু এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ, রাইট? এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের দেখো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে ভূমি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে তাহলে ইকুয়াল সাইড এস। তাহলে আর এইচ এস সর্বসমতার অনুযায়ী আমরা লিখতে পারি ত্রিভুজ, এবার আমরা এইভাবে লিখব পি এ ও সর্বসম ত্রিভুজ পিবিও আর এইচ এস সমতার শর্তানুসারে। হয়ে গেল। এবার দেখো এখানে তুমি লিখতেই পারতে যে এটা 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 সমকোণী ত্রিভুজ, কিন্তু ওটা না লিখলেও কোনো ব্যাপার নেই, শুধু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে দিয়ে এটাকে সমকোণ এইভাবেও তুমি দেখাতেই পারো, কোনো ব্যাপার নেই। বইতে দেখবে লেখা আছে যে পিও এ ও পিও বি সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে। তোমার মনে হতে পারে যে আমি এখানে শুধু ত্রিভুজ দিয়ে লিখছি, সমকোণী কথাটা এখানে উল্লেখ করলাম না, এর জন্য কি নাম্বার কাটবে? না, এই জন্য কোনো নাম্বার কাটবে না, অসুবিধা নেই। আর এখানে দেখো আমি যখন এখানে স্পর্শক কথাটাকে লিখলাম তখন কিন্তু আমরা পিএ পিবি এইভাবে লিখেছি, আমরা কিন্তু বিপি এপি এইভাবে লিখিনি, কারণ স্পর্শটা কিন্তু এইভাবে গেছে, পিএ পিবি এইভাবে গেছে। আমরা যদি এপি লিখতাম বা বিপি লিখতাম স্পর্শকে এখানে, তাহলে কিন্তু নাম্বার কাটতো। ঠিক আছে, আচ্ছা এবার কি লিখতে হবে? অতএব এবার আমাদেরকে যে দুটো প্রুফ করতে বলেছিল সেগুলো আমরা লিখে দেবো, যেহেতু এটা সর্বসম প্রুফ করে দিলাম, তাহলে কি এটা সেম হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু পিএ সমান পিবি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আমি টোটালি ক্যামেরার দিকে তাকিয়ে লিখছি, তাই হাতের লেখাও খুব বাজে হচ্ছে, আর আমার মাঝে মাঝে আটকেও যাচ্ছে লিখতে লিখতে। এটা হয়ে গেল প্রুফড, আমরা এখানে লিখে দেব যে প্রমাণিত, 1 নাম্বারটা প্রমাণিত হয়ে গেল। নেক্সট এবং দিয়ে কোণ পিওএ ইকুয়ালস কোণ পিওবি, একই কথা, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ লিখে দেবে, দিয়ে সেকেন্ডটাও প্রুফড। ব্যাস এই হচ্ছে জিনিস, কেন্দ্রে যে দুটো কোণ উৎপন্ন করছে সেই দুটো সমান হয়ে গেল। এইভাবে টোটালটাকে যদি তুমি নামিয়ে দাও তাহলে আর অসুবিধা হবে না। কমপ্লিট।